যে খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করছেন তিনি। কারণটা কি? ডেটটা দেখুন, 2 জানুয়ারি 2025 খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধানের সঙ্গে দেখা। কারণটা কি? খালেদা জিয়ার সঙ্গে তিনি কেন একান্তে এই বৈঠকটা করতে যাচ্ছেন? তিনি তো মোহাম্মদ ইউনূসের চামচে। বা এটা আপনি লাস্টের দিকে যেটা যা দেখাচ্ছেন এটাই পুরো ইন্ডিকেট করছে কি ইনি ওয়াকুরুজ্জামানের ইন্টারেস্ট কোথায়, ইনি পলিটিক্যাল অ্যাম্বিশনটা কি। এটা 2 জানুয়ারি 2025 দেখালেন। এই মে মাসে দোহাতে কেন গিয়েছিলেন? আর দোহাতে প্রাইম মিনিস্টার এই ম্যাডাম খালেদা জিয়া যিনি আছেন, উনি লন্ডন থেকে ফেরত আসছিলেন, উনিও তো দোহাতে ছিলেন। একটা চ্যালেঞ্জ করে বলছি আমি, বলে দিন কে এরা দুজন মিটিং হয়নি। আর তারপরে যখন খালেদা জিয়া এসছেন ঢাকায়, ওনাকে একটা ট্রিটমেন্ট যেটা দেওয়া হয়েছে, তারপরে আওয়ামী লীগকে বন্ধ করা হয়েছে। এটা কে করছে? এটা পলিটিক্যাল অ্যাম্বিশনটা কি? ইনি যিনি আছেন জনাব ওয়াকুরুজ্জামান, জামাত ইসলামের লোক। ইনি জামাত ইসলাম এন্ড বিএনপির মধ্যে আমি জানি না কার কথায় ইনি একটা অ্যালায়েন্স বানাতে চলেছেন, একটা পলিটিক্যাল অ্যালায়েন্স বানাতে চলেছেন। এন্ড অ্যাজ এ রিজাল্ট অফ ইট ইনি পলিটিক্যাল ইন্টারনাল অ্যাফেয়ার্স ইনি দখল দিচ্ছেন। এনার লোক প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে, তাহলে এত লোক মরছে কেন? আওয়ামী লীগের লোক মরছে, আমাদের বাঙালি হিন্দুরা মরছে, এতগুলো ললেসনেস কেন? ইট ইজ বিকজ জল ওয়াকুরুজ্জামানের একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ফুলফিল করার জন্য কত হাজার লোককে মারা হয়েছে আগস্টের পর। আর এর জন্য এখন এইটা ধাপে ধাপে না মুখোশটা খুলে যাচ্ছে। এই মুখোশের পিছনে আছে না পলিটিক্যাল অ্যাম্বিশন। ইনি ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে কি কথা বলবেন? ইনি কি কথা বলবেন ওনার সঙ্গে? ইনি কথা বলবেন কি ম্যাডাম বিএনপি আর জামাত ইসলাম বাংলাদেশের মধ্যে একটা অ্যালায়েন্স হোক, আমরা ইলেকশনে একসঙ্গে যাব। ইনি তো ডেকেছিলেন এই যে অ্যাজিটেটরস গুলোকে নিজের বাড়িতে, এই হাসনাতকে ডেকেছিলেন আর বলেছিলেন তোমরা একটা রিফর্ম আওয়ামী লীগকে আসতে দাও। তোমাকে কে দিয়েছে? ওয়াকুরুজ্জামানকে পাওয়ারটা কে দিয়েছে কি তুমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে তুমি কথা বলবে কি কত সিট আর রিফর্ম আওয়ামী লীগ? এটাই পাকিস্তানের নির্দেশ বলে আপনি মনে করছেন? নট অনলি পাকিস্তান, ইনি ডিপ স্টেট, ডিপ মোল। এখন দেখুন ওখানে ও কান্ট্রিতে একটা ঝঞ্ঝট চলছে। একটা গ্রুপ যাচ্ছে চায়না দিকে, একটা গ্রুপ যাচ্ছে আমেরিকা দিকে। ইনি কোথায় আছেন? আর আমরা তো ওখানে কিছু নেই। এবার অ্যান্টি ইন্ডিয়া যারা কথা বলছিল অপারেশন সিন্দুরের পর মুখে কালিক লেগে গেছে, আর ওরা কথা বলছে না। মানে সেই যে যারা বলছিলেন রাওয়ার সদস্যরা যে 3 দিনে কলকাতা, একদিনে কলকাতা দখল করে নেব, 7 সিস্টার্স দখল, তারা কোথায় এখন? তারা আপনি তো দেখাচ্ছেন ফেক নিউজ গুলো এখন এক্সপোজ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ ধাপে ধাপে বুঝতে পারছে কি কি সৎ আছে কি মিথ্যে আছে। আর তার মধ্যে এই মুখোশটা খুলে যাচ্ছে। কারা বাংলাদেশকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে, কারা পালিয়ে যাবে। এদের মতো লোক, জল ওয়াকুরুজ্জামানের মতো লোক পয়সা কালেকশন করে এক্সটর্শন করে পালিয়ে যাবেন। ওনাকে বাংলাদেশের মানুষ খুঁজতে পারবে না। আর এই যে ছবিটা আপনি দেখাচ্ছেন, এই না পলিটিক্যাল অ্যাম্বিশন যেটা কোনোদিন ফুলফিল হবে না। ওয়ার্ল্ড ইজ ওয়াচিং ইউ, পুরো বিশ্ব আপনাকে দেখছে, বাংলাদেশের প্রফেশনাল লোক দেখছে আপনাকে। আপনি যাবেন কোথায়, আপনি পার পাবেন কোথায়? এটা আমার মনে হয় না এর কোনো অন্ত নয়। এইটাই অন্ত। এটা কি আছে? জনাব ওয়াকুরুজ্জামানের পলিটিক্যাল অ্যাম্বিশন, এটা এন্ড। আমরা চিন্তা করছি এনার পর কে হবে। এনার পর কি জামাত ইসলামের লোক আসবে? আমার মনে হয় না। এনার পর কি কোনো মৌলবাদী জানাল আসবে? আমার মনে হয় না। ইনি নিজেকে আসিফ মুনির, ইনি নিজেকে জিয়াউল হকের মতন বানাতে চলেছিলেন, ওইটা শেষ হয়ে গেল। ওনার কাছে একটাই রাস্তা আছে, রিফর্ম করে উনি যদি মডারেট হন, উনি যদি সেকুলার হন, উনি যদি প্রফেশনাল হন, তাহলে এই পলিটিক্যাল জিনিস যেটা ইনি করছেন, যেটা মানুষের চোখে পড়ে যাচ্ছে, এইটা শেষ করে এখানে একটা নিউট্রাল এন্ড ভালোভাবে একটা ডেমোক্রেটিক সিস্টেম ইলেকশন করানো উচিত। নালে আমার তো মনে হয় কি বাংলাদেশের ফৌজের মধ্যে যারা জুনিয়র আর মিডল লেভেল অফিসার আছে, এনাকে সর্ট আউট করে দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ওয়াকারুজ্জামান তিনি যদি এর পরে প্রেসিডেন্ট হবার দৌড়ে থাকেন, তাহলে তো তাকে এই সেনাপ্রধানের পদ থেকে অবসর নিতে হবে। সেটা কি তিনি নিজে করবেন? পরিণতিটা কি হবে বাংলাদেশের? কারণ প্রায় 1 বছর হতে চললো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। এখন তো ইলেকশন হবে না, তাহলে কি এইরকমই চলতে থাকবে? দেখুন, এনার আর প্রফেসর ইউনূসের মধ্যে রিলেশন ভালো ছিল না, এটা সবাই জানে। আর প্রফেসর ইউনূস বলেছেন, ইনিও অ্যাডমিট করেছেন আমাদের রিলেশন নেই ওখানে, রাইট? ইনি তো মৌলবাদী একটা জার্নাল। ইনি তো আপনি দেখলেন ইফতার পার্টির মধ্যে ইনি প্রেসিডেন্টের হাউসের মধ্যে ইনি লিড করছেন, নাম্বার 2। নাম্বার 3, ইনি চেয়েছেন বারবার কি আমি প্রেসিডেন্ট হব, তারপরে আমার যে টেনিউর আছে ওটা এক্সটেন্ড করবো। এটাই শর্ট টার্ম এনার কাছে প্রবলেম ছিল। আগে একটা সিচুয়েশন ক্রিয়েট করি, লেট দ্য সিচুয়েশন বি স্টেজ, লেট বাংলাদেশ আর্মির মধ্যে আমার অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ে যাক। ওটা হচ্ছে না এনার। মানুষগুলো ধাপে ধাপে এনাকে জিজ্ঞেস করছে কি why you are interfering in the election process, why you are interfering in the internal process। তুমি যদি করতে চাই ডাইরেক্টলি যাও,
কিন্তু ইনডাইরেক্টলি গিয়ে তোমার রাস্তায় এই যে আমাদের বাংলাদেশের প্রফেশনাল ছেলেরা আর সোলজার যারা আছে ওরা আজকে কাকে স্যালুট করছে, কাকে শুনছে, ওরা কারোর উপরে গুলি চালাতে পারছে না, কারোর লাঠি চালাতে পারছে না। আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বসে আছেন, তাহলে তো আপনার ইমেজটা হ্যাজ বিন ব্যাড। এন্ড আপনার ওই যে এই যে জিনিসগুলো যে জুনিয়র অফিসারগুলো কথা বলছে, ওদের যে কণ্ঠস্বরে যেটা উঠছে, এটা তো এনাকে শুনতে হবে। আর ওর যদি শুনলে এনাকে ওখানে ডিস্ট্রিক্ট ছাড়তে হবে, ডিস্ট্রিক্টের মধ্যে যেটা আর্মি আছে ওটা ছাড়তে হবে, নাহলে এনার পথ ছাড়তে হবে। এটা আমি কথা বলে দিই, এই যে এনার অ্যাম্বিশনগুলো যেটা ধাপে ধাপে এক্সপোজ হচ্ছে, এনার মুখোশ খুলে যাচ্ছে, বাংলাদেশের নিশ্চয়ই একটা অনেক বড় জিনিস হতে চলেছে ওদের বাংলাদেশ। আমরা চিন্তিত, কেন যে বাংলাদেশ আমার ভাই বোনদের দেশ, ওদের আমরা চাই ভালো হোক, কিন্তু এরা অগাস্ট পর থেকে যেরকম একটা ইলিগাল সরকার, যার কোনো ম্যান্ডেট নেই, যার কাছে কোনো মানুষের এ নেই, ওরা নিয়ম বানাচ্ছে, কানুন বানাচ্ছে। কে বললো? হু আর ইউ? ওয়্যার ইজ দ্য পাবলিক ম্যান্ডেট? আগে ইলেকশন, তারপরে তুমি ডিসিশন নাও না বাবা, কি তুমি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবে, কি করবে, কি রিফর্ম করবে, কাকে ব্যান করবে, কাকে আনবে, কাকে সাজা দেবে, কোন পলিটিক্যাল পার্টি, কোন জুডিশিয়াল পার্টি, কোন পুলিশ, কোথায় আছে তোমার পুলিশ? 5000 থেকে বেশি লোককে এই যারা মারলো, ওদের সাজা কবে হবে? আগে ওদেরকে তুমি দাঁড়াও, ওদেরকে মারতে, ওদেরকে আপনি পানিশমেন্ট দাও, তারপরে কথা বলো। এই $23 মিলিয়ন কথাটা শেষ হয়ে গেছে। এখন ইউনুস পুরো বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন, প্রত্যেকটা জিনিস বিক্রি হচ্ছে, চায়না বা ইউএস নিয়ে যাচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রি। এটাই আমি বাংলাদেশ মানুষকে দেখাতে পেরেছি। আর ওদের আর্মি একটা দাঁড়িয়েছিল, ওয়ান অফ দ্য প্রফেশনাল আর্মি, যারা বিশ্বে যতগুলো ইউএন মিশনে গেছে, ওরা একটা নাম করেছে। $30 মিলিয়ন দাঁড়িয়ে বাংলাদেশ সম্পূর্ণরূপে দিশেহারা। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ পাকিস্তানের কোমর ভেঙে গেছে, কেউ এখন আমেরিকার পেছনে যাচ্ছে, কেউ এখন চীনের পেছনে যাচ্ছে। তার মধ্যে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান, সে নানা রকম খেলা এখনো পর্যন্ত খেলে চলেছে। আমাদের নজর অবশ্যই থাকবে। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে খুব সুন্দরভাবে আপনি এই মুহূর্তে, অর্থাৎ পাকিস্তান ভারত যুদ্ধের আবহে বাংলাদেশের পরিস্থিতি কি বা পরিণতি কোন দিকে যাচ্ছে, খুব সুন্দরভাবে তুলে ধরলেন। আমরা ওয়াকারুজ্জামান সম্পর্কে আলোচনা করব, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল, তার সম্পর্কে আমরা জানবো, কিন্তু তার আগে কয়েকটা ছবি একটু দেখাই স্যার, তাহলে দর্শকদের কাছে পুরো বিষয়টা ধাপে ধাপে ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথম দেখাবো ইকবাল করিম ভুইয়া। এই নামটা বাংলাদেশে ভীষণভাবে প্রাসঙ্গিক। প্রাক্তন সেনাপ্রধান একজন, বাংলাদেশের এই প্রাক্তন সেনাপ্রধান পাকিস্তানের বড় বন্ধু। আমরা ইকবাল করিম ভুইয়া সম্পর্কে স্যার আপনার কাছ থেকে একটু জানবো। দেখুন, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন, রাইট? ইকবাল করিম ভুইয়ার আপনি কথাটা তুললেন। একটা হিজবুত তাহির আছে, এটা পলিটিক্যাল ইসলাম, এটা মুসলিম ব্রাদারহুড থেকে ওরা আইডিওলজি নিয়েছে। এই হিজবুত তাহির কি করে? প্রত্যেকটা দেশে গিয়ে ওদের বড় বড় আর্মি অফিসার, ওদের জাজেস, ওদের একাডেমিশিয়ান, পলিটিশিয়ান, ওদেরকে নিজের সঙ্গে নিয়ে আসে। ওরা বলে আমরা ভায়োলেন্স চাই না। এই যে ইকবাল করিম ভুইয়া আছেন, হিজবুত তাহিরের ইনি চিফ, এনার থেকে পয়সা আসে। আর হিজবুত তাহিরই এই যে আগস্ট মাসে যেটা আপনার এই যে এজিটেশন করা হলো, এই